বৃষ্টি হলে নদীতে জল বাড়বে, এটা খুবই স্বাভাবিক। প্রকৃতি কারো বশীভূত নয়। এই পৃথিবীর প্রত্যেক প্রান্ত কখনো না কখনো কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগের শিকার। তবে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা কতটা তৈরি সেটা হচ্ছে মূল বিষয়। বৃষ্টি হলে নদী নালা খালের জল ফুলে উঠবে এবং সেই জল জনবসতি এলাকায় ঢুকতে পারে তা জেনেও আমরা আগের থেকে কি কি সতর্কতা অবলম্বন করি সেটাই আসল কথা। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন শহরগুলোতে নিকাশি ব্যবস্থা কতটা বিজ্ঞানসম্মত, আসলে দুর্যোগ মোকাবেলায় আমরা কতটা তৈরি। মানুষের ব্যবহার করা পলিথিন এবং প্লাস্টিকগুলো নালা নর্দমায় পড়ে জল নিকাশির সমস্যা সৃষ্টি করে বটে, এটা বাস্তব। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিউনিসিপ্যালিটি সারা বছর বিশেষ করে বর্ষার আগে সেই নালা নর্দমাগুলো পরিষ্কার রাখার কোনো উদ্যোগ নেয় কি? অন্যদিকে দেখা গেছে নদী নালা খালে জল ফুলে ওঠায় বাঁধের ওপর যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তাই প্রশ্ন জাগে, বাঁধগুলো কি তাহলে ঝুঁকিপূর্ণ ছিল? প্রধান সড়কগুলো যখন জলমগ্ন তখন মানুষের ভরসা ছিল একটু উঁচুতে বাঁধের রাস্তাগুলো, কিন্তু সেই রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা জারি কিসের ইঙ্গিত? 1983 সালের পর 2024, 41 বছর পর রাজ্যবাসী এমন বিপদের সম্মুখীন হলো। সবটাই কি প্রাকৃতিক দুর্যোগ, নাকি কোথাও গাফিলতি আমাদেরও ছিল? চলুন একটু গভীরে যাওয়া যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বন্যা মোকাবেলায় কতটুকু তৈরি রাজ্য তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট প্রকৌশলী। রয়েছেন ইন্টারন্যাশনাল প্রফেশনাল ইঞ্জিনিয়ার, উত্তর পূর্ব ভারতের একমাত্র ইন্টারন্যাশনাল প্রফেশনাল ইঞ্জিনিয়ার ডক্টর মলয় কুমার দেব, এবং দি ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার রাজ্য শাখার প্রাক্তন সচিব ইঞ্জিনিয়ার তাপস ভট্টাচার্য। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। ডক্টর দেব, প্রায় 41 বছর পর প্লাবিত হলো গোটা রাজ্য। 24 জনের মৃত্যু, প্রায় 1.5 লক্ষাধিক মানুষ গৃহহীন, ঘর ছাড়া। সবটাই কি প্রাকৃতিক দুর্যোগ, না কোথাও আমাদেরও কোনো ভুল ছিল বলে মনে করেন? নমস্কার ভ্যানগার্ডের দর্শকদের। আমি একটু ডিফারেন্ট আঙ্গিকে জিনিসটাকে দেখতে চাইছি বা দেখাতে চাইছি। ফ্লাড আমাদের সবসময় মোটামুটি 3-4 বছর 5 বছর পরে পরে আমাদেরকে ফেস করতে হয়। তবে এবারের ফ্লাডটা ছিল একটু ভিন্ন ধরনের, এবং সেই ভিন্নতা কিন্তু আগে থেকে এবারের মনসুনের যেটা আগে থেকে আমাদের এবার করা হয়েছিল যে এবারের মনসুনটাতে আমাদের বৃষ্টিটা বেশি হবে, অতিরিক্ত হতে পারে, রেইনফল হবে, বেশি হবে, এবং সেটার মধ্যে এল নিনো এফেক্ট যেটা আছে সেটার জন্যই এটা ওয়ান অফ দ্য মেইন রিজন। তো সেখানে যদি ওই স্লাইডটা যদি দেখেন, আপনি যে স্লাইডটা আমি শেয়ার করেছিলাম, আমরা একটা স্লাইড দেখতে চাইবো। কেন বৃষ্টির স্লাইড অবশ্যই পিসিআর কে বলবো প্রথম স্লাইডটা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। সেখানে যেটা আছে যে স্ক্যাটার্ড রেইনফলের প্যাটার্নটা কিন্তু ত্রিপুরা রাজ্যে চেঞ্জ হচ্ছে। যে কারণে ধরুন আগে নর্থ এবং ওই নর্থে অনুকুটি এই সাইডগুলিতে রেইনফলের প্যাটার্নটা বেশি ছিল, রেইনফল বেশি ছিল, ইন্টেন্সিটিটা। এখন এটাকে শিফট করছে। আচ্ছা, তো শিফটিং, এই ছোট্ট ত্রিপুরা রাজ্য এই শিফটিং এর ব্যাপারটা কিন্তু গাঢ় হচ্ছে। তো এখানে আপনি স্লাইডটাতে দেখবেন মোর দেন 50% খোয়াইতে চেঞ্জ হয়েছে, মানে ইনক্রিজ হয়েছে। 48% ইনক্রিজ হয়েছে ওয়েস্ট ত্রিপুরাতে। পুরো স্লাইডে ডিটেলসটা লেখা আছে এখানে। তো এই যে ইনক্রিমেন্টটা যেটা হয়েছে, এটা একটা আগে থেকে সেটা এই পরিমাণে ইনক্রিজ হবে সেটা বলা ছিল না। তো ডিকেডাল গ্রোথ যেটা বলে, ধরুন 10 বছর বা 12 বছরে কিভাবে রেইনফল ইন্টেন্সিটি বাড়ছে, সেটা ম্যাক্সিমাম তার আগে 10% এর মতো ছিল, অ্যারাউন্ড 10%। তো সেখানে অ্যারাউন্ড 30%, 36%, 48% এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ চেঞ্জ হয়েছে। ওয়ারেস গোমতী ডিস্ট্রিক্টে আপনি দেখবেন, গোমতী ডিস্ট্রিক্টে কিন্তু অনলি 2% চেঞ্জ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সিপাহী জেলাতে আবার দেখবেন নেগেটিভ হয়েছে 29%। আচ্ছা, সো ইটস এ উই ক্যানট অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো না পরিষ্কার করে যে হোয়াই ইট ইজ হ্যাপেনিং, কারণ এল নিনো এফেক্টটা যেটার জন্য ফ্লাডগুলোকে দায়ী করা হয়েছে, এই ফ্লাডগুলোকে, এবং এই ফ্লাডগুলো ফ্রিকুয়েন্ট এখন সমস্ত গ্লোবাল কানেকশনে ত্রিপুরাও কানেক্টেড অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড সবকিছুতে। সো সেই কানেকশনে দাঁড়িয়ে আজকে ফ্লাডটা আমাদের বেশি হয়েছে, সেটা নো ডাউট অফ দ্যাট, সেটা একটা ন্যাচারাল ডিজাস্টার।
এবং সেই কারণটা আজকের ফ্লাডটাতে সেটা অবশ্যই 2017 তার একটা ফ্লাড হয়েছিল, একদম 2019 কিন্তু হাইয়েস্ট ওয়ান ডে একদিনের রেইনফল হাইয়েস্ট হয়েছিল। তো এবার হচ্ছে কন্টিনিউয়াসলি 3 দিন, কিন্তু সেটার এফেক্ট কিন্তু একদিনের এফেক্টটা কিন্তু এতটা বোঝা যায় না। হ্যাঁ, বিকজ একটা সাস্টেইন লোডিং আছে, সেটাতে দেখতে হবে ত্রিপুরার যেই টপোগ্রাফিক নেচারটা, একটা পোর্শন হিলি টেরেন থেকে সাডেন স্লোপে নেমে আসছে। তো ফ্ল্যাশ ফ্লাড আমাদের কিন্তু এক্সপেরিয়েন্সে আছে, আমাদের ইঞ্জিনিয়াররা যারা একদিনের অতিরিক্ত বৃষ্টিতে খুব একটা বেশি ক্ষতি হয় না। সো উই আর এক্সপেরিয়েন্সড ইন ডিলিং উইথ দ্য ফ্ল্যাশ flood in our PWD department. Engineers are very much well efficient on that. প্রবলেমটা হচ্ছে এখানে টেকনোলজিটা অ্যাডভান্সমেন্টে একটা প্রবলেম আছে। ঠিক আছে, এই টেকনোলজি অ্যাডভান্সমেন্টে স্পেসিফিক্যালি বলতে গেলে সেটা বলা যাবে, বাট ঠিক আমরা আসবো, আমরা টেকনোলজি আপগ্রেড বা কি হয়েছে আমাদের রাজ্যে। আমরা 1983 সঙ্গে এবারের যে বন্যা তা বারবার আমাদের অনেকেই কিন্তু এটার সঙ্গে তুলনা করছেন 1983 পর 2024। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে সতর্কতা ছিল, আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, রেড অ্যালার্ট ছিল, বৃষ্টি হবে, একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপের জন্য কিন্তু রাজ্যে ভারী মাত্রায় বৃষ্টি হবে, কিন্তু এতটা মাত্রায় বৃষ্টি হবে সেটা হয়তো আন্দাজ করা যায়নি। ওকে, ভট্টাচার্যবাবু, এই যে বৃষ্টিটা হলো এতদিন, এই 2017তে আমরা দেখেছিলাম গোটা আগরতলা শহর জলমগ্ন ছিল। মাঝখানে এতগুলো বছর কেটে গেছে, 6-7 বছর, আবার শুধু আগরতলা শহর নয়, গোটা ত্রিপুরা রাজ্য। প্রশ্ন আপনার কাছেও একই, যে শুধু কি প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা এটাকে ভুলে যাব, নাকি কোথাও আমাদেরও মনে হয় যে আমরা একটু তৈরি থাকতে বোধহয় ভুল করেছি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনার প্রথম শুরুতেই যেটা বলছি, অ্যাকচুয়ালি ফ্লাড ম্যানেজমেন্ট বা ফ্লাড ইঞ্জিনিয়ারিং এই টপিকসটা নিয়ে আমি কর্মক্ষেত্রে খুব একটা কাজ করার সুযোগ পাইনি বা করিনি, আমি এই লাইনের লোক নয়। কিন্তু আমি একজন জেনারেল সিটিজেন হিসেবে আমার কিছু অবজারভেশন রয়ে গেছে। এই অবজারভেশন, এবং আজকে আমি দুপুরে আপনার যখন এখানে আসার কথা ছিল আমি বসে ভাবছিলাম যে ফ্লাডের আমি অন্তত নোট করেছি, মানে সিরিয়াস পয়েন্ট কতগুলো, অন্তত 15 থেকে 20টা রিজন রেসপন্সিবল। এর মধ্যে এই রিজন গুলোর মধ্যে কিছু আছে ন্যাচারাল, কিছু আছে উই দ্য সিটিজেন্স আর রেসপন্সিবল ফর দিস, ম্যানমেড, আর কিছু আছে গভর্নমেন্টের প্রিভেন্টিভ যে ওয়ার্কগুলো, রেগুলারাইজ যে ওয়ার্কগুলো, সেটা হয়নি। এবারের ফ্লাডটা একটু অন্যরকম। একদিনে আগরতলা ওয়েস্ট ত্রিপুরারও ভ্যারাইটিস জোনিং হয়েছে। জোনিং হয়ে ওখানে মেট্রোলজি ডিপার্টমেন্টের ডাটা নিলে আমরা দেখব যে হাইয়েস্ট রেইনফল হয়েছে আগরতলাতে, তারপরে লেম্বুচর। আগরতলাতে যে হাইয়েস্ট হয়েছে, এখানে 233 মিলিমিটার বৃষ্টিপাত 24 ঘন্টায় হয়েছে। 3 দিন টানা বৃষ্টি হয়েছিল। আপনারা দেখেছেন যে সেকেন্ডেতে মানে 22 তারিখ বৃষ্টি হয়েছে, 23 তারিখে সেরকম বৃষ্টি ছিল না, কিন্তু শহরে সর্বত্র জল দাঁড়িয়ে আছে। সেরকম বৃষ্টি 12 ঘন্টা বন্ধ, কিন্তু জল দাঁড়িয়ে আছে। এবং একটা জিনিস আপনি ফলো করবেন, আমি যেটা ব্যক্তিগত অবজারভেশন আমি দেখেছি, আমাদের যে শহরের লোকাল জল, যেটা ড্রেনের জল বলুন বা এই জলের কালারটা থাকে ব্ল্যাক, আর পরের দিন যে জলটা আটকে ছিল ওটা লালচে কালার। এটা কি ইন্ডিকেশন করছে যে পাহাড়ের যে পলিমাটি ধোয়া জলটা, এই জলটাও শহরে ঢুকে গেছে। এখন প্রধান কারণ হচ্ছে একটা আনপ্রেসিডেন্টেড রেইনফল, এবং এই রেইনফলের ফলে উপরে আপস্ট্রিমে কি হচ্ছে, আমাদের ডিফরেস্টেশনের ফলে গাছগুলো সব কেটে নেওয়া হচ্ছে, এবং খুব ল্যান্ড ইরোশন হচ্ছে। ল্যান্ড ইরোশন হয়ে আমাদের যে টোটাল এনকেচমেন্ট এরিয়া, বা আমরা যেটাকে বলি একটা এম্বাঙ্কমেন্ট এরিয়াতে রিভার এনকেচমেন্ট এরিয়া, একটা ক্যাচমেন্ট এরিয়া, রিভার ক্যাচমেন্ট এরিয়া আর নর্মাল ক্যাচমেন্ট এরিয়া, আমরা ওভার পিরিয়ড অফ টাইম গত 30 বছরে আগরতলা শহরের ন্যাচারাল যে ক্যাচমেন্ট এরিয়া, ধরুন পুকুর, জলাশয়, ওপেন নর্দমা, ড্রেন বা মাটি, এগুলোর নেচার আমরা ভরে গেছি। সেই যে ন্যাচারাল জলটা আমরা ধারণ করতে পারছি না। এখন ওই জলটা ট্রাভেল করছে ফার্স্ট, পাশাপাশি আমার লোকাল বৃষ্টির জল আছে, দুটো জল একসাথে হয়ে দুপা ছড়িয়ে একটা যাচ্ছে তাই কন্ডিশন করছে, একটা ফ্লাডের সিচুয়েশন করছে। আর আপনি যে বলেছেন যে বাঁধের উপরে সতর্কতামূলক ভাবে সরকার এটা করতে বাধ্য, কারণ ফ্লাড ম্যানেজমেন্ট যে দপ্তর আছে, আমাদের যে এমবাঙ্কমেন্টটা, এটা কিন্তু আর্দেন এমবাঙ্কমেন্ট, মাটির এমবাঙ্কমেন্ট। তো এটা সারা বছর কিছু প্রিভেন্টিভ হেলথ চেক আপ বা রিভার ট্রেনিং যেটা আছে, সেই জিনিসটা ইন্সপেকশন আমাদের এখানে করা হয়নি।
এবং আজকে অবধি রিভার বেডের যে নাব্যতা, যে বহমানতা, এটা কমে গেছে। আমাদের মেইন রিভার হচ্ছে হাওড়া আর কাটাখাল, আর তাছাড়া আমাদের দুটো খাল আছে প্রধান, একটা আখাউড়া, একটা কালাপানিয়া। আমরা গল্প শুনেছি, যদিও দেখিনি, ছোটবেলায় এই কুমিল্লা থেকে নৌকো আসতো রানীর বাজার অব্দি, ছোট হতে হতে এটা এখন উইথ একদম কমে গেছে, কালাপানিয়ারও কমে গেছে। আমরা যখন ছোটবেলায় উমাকান্ত স্কুলে আসতাম তখন এই হাওড়া আপনার আখাউড়া খালের উপরে আপনার এসপিটি ব্রিজ ছিল, ব্রিজের স্প্যান সাফিসিয়েন্ট বড় ছিল। এখন যে বক্স কালভার্ট ড্রেন হয়েছে, এটার যে উইড তার থেকে অলমোস্ট ডাবল বা ট্রিপল ছিল। তখন ওপেন, এই আখাউড়া খাল একটা বড় ওপেন ক্যাচমেন্ট এরিয়া ছিল, জল ধরতো, এখন এটা ফুললি কাভার্ড হয়ে গেছে একদম। তো সেই রকম অনেক জায়গায় ড্রেন নেই, ল্যান্ড এনক্রোচমেন্টের ফলে আপনি অফিস লেন জানেন। ঠিক, আমরা যেটা বলছিলাম যে অপরিকল্পিত ভাবে যে আমাদের নির্মাণ হচ্ছে এবং যে শহরগুলো গড়ে উঠছে, তারও একটা, এটাও কিন্তু একটা বিরাট বড় কারণ। শুধু আগরতলা শহর নয়, আমাদের ত্রিপুরা রাজ্যে এই যে 3 দিনের যে বন্যা বা 4 দিনের যে বন্যা, এই বন্যায় কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এবং গোমতীর বহু শহর, উদয়পুর, বিলোনিয়া, সাবরুম, শান্তিরবাজার সহ, কালকে সন্ধ্যাবেলায় আপনাকে রেড অ্যালার্ট দিতে হয়েছে একদম, এখনো কিন্তু রেড অ্যালার্ট রয়েছে দক্ষিণে। দেখবেন ঊনকোটি এবং নর্থে কোনো ফ্লাড ছিল না, রেইনফলটা খুব কম হয়েছে একদম, ডেটা থেকে যেটা দেখা গেছে রেইনফলটা খুব কম হয়েছে। এখন সেই জায়গায় বিষয় যে ব্যাপারটা হচ্ছে যে অপরিকল্পিতভাবে যে নির্মাণগুলো হচ্ছে সেটা তো একটা অংশে দায়ী। এখন বিভিন্ন জনবসতি এলাকা প্লাবিত হওয়ার পেছনে আর কি দায়ী? মানে এই যে আমরা 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 বলছি যে জলের, নদীর নাব্যতা এখন কমে গেছে, পাশাপাশি যে নদীর যে পাশাপাশি এলাকা, সেসব এলাকায় খুব দ্রুত জল প্রবেশ করছে, টোটাল এনক্রোচমেন্ট হয়ে গেছে, মানে ওভার এ পিরিয়ড অফ টাইম। এটা কিন্তু একদিনে হয়নি, এটা বিগত 15-20 বছরে এখানে বসতি স্থাপন করা হয়েছে, প্ল্যান এবং পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে গেছে। নদীকে কখনো, নদীর যে কোর্স আছে সেটাকে ডিস্টার্ব করতে নেই। তাছাড়া আমাদের আজকে অব্দি আমি শুনিনি আমার ছোটবেলা থেকে, এই যে আমাদের হাওড়া নদী কিন্তু একটা খরস্রোতা নদী নয়, নদী দুটো আছে। একটা মানে খরস্রোতা নদী, যেটা জল যাওয়ার সময় হাই স্ট্রিমে যায় এবং এটার ফিল্ট্রেশন কম হয়, মানে রিভার বেডে জমা হয় কম। আরেকটা হচ্ছে এটাকে আমি কি বলবো, স্লো, মানে যেটা মৃদু স্রোতা বলতে পারি, বাংলা শব্দটা মৃদু স্রোতা। মৃদু স্রোতা যে নদীটা, এটা কিন্তু শুধু ফিল্ট্রেশন হয়েই যাচ্ছে, বেড উঁচু হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে আগরতলা লেভেল থেকে রিভার বেডের টেবিল হাই হয়ে গেছে। আর আমাদের যে বাঁধের, যেটা আপনি বলছিলেন যে সতর্কতা, নর্মালি এটাকে বলা হয় আপনার একটা ক্লিয়ারেন্স 1.2 মিটারের মতো একটা ক্লিয়ারেন্স থাকতে হয় এর উপরে, মানে 11.3 ছিল আপনার 2007 এর যে রেইনফল, এবার 11.33 হয়ে গেছে, মানে ইট ওয়াজ এ ভেরি ডেঞ্জার লেভেল। ওকে, ইট ওয়াজ এ ডেঞ্জার। বাঁধের ব্যাপারটা আমরা যখন কথা বলছি ডক্টর দেব, এই যে আমাদের বাঁধ, বিশেষ করে হাওড়া নদীর উপর বাঁধ বা আমাদের এই যে কাটাখালের বাঁধ, আমরা আগরতলা শহরকে যদি দেখি, এখন কি হচ্ছে, যখন নিচু জায়গাতে আগরতলা শহরে এবছরের বা এই বিগত কিছু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এমন এমন জায়গায় জল জমছে যেখানে আগে জল জমতো না, এখন সেই সব জায়গায় জল জমে যাচ্ছে। তাহলে মানুষের কাছে কি হয়, মানুষের সেটা বিপদে পড়ে বাড়ি পৌঁছানোর জন্য হোক বা ওই দিনগুলোতে নানান ইমার্জেন্সি সার্ভিসের জন্য হোক, বাঁধের যে ওপরের যে রাস্তাগুলো বা এম্বাকমেন্টের যে রাস্তাগুলো, সেগুলো মানুষ ব্যবহার করতে চায়। এখন এবার প্রশাসন থেকে সেই জায়গাগুলোকে আটকে দেওয়া হয়েছে, বলেছে যানবাহন চলাচল সেখানে বন্ধ। এটার পেছনে কি ইঙ্গিত ছিল? সেগুলো, সেই এম্বাকমেন্টগুলো বা সেই বাঁধগুলো, বাংলায় যাকে আমরা বাঁধ বলি, সেই বাঁধগুলো কি তাহলে উইক ছিল? এখন প্রশ্ন হচ্ছে যে সারা বছর সেই বাঁধগুলোকে ঠিক রাখার জন্য কোনো কাজ কি করা হয়? অ্যাকচুয়ালি নিশ্চয়ই করা হয়, বাট কি লেভেলে বা কি ইন্টেন্সিটিতে করা হয় সেটা নিয়ে আজকের দিনের ইট ইজ প্রুফ দ্যাট সেই লেভেলে করা হয় না, তাহলে এত বড় ড্যামেজগুলি হতো না। তো সেখানে আমি যেটা বলবো যে এই যে দুটো বাঁধ, একটা হচ্ছে হাওড়ার এমব্যাঙ্কমেন্ট যেটা হাওড়া রিভার, আরেকটা হচ্ছে নর্থে হচ্ছে কাটাখাল। তো কাটাখালটা হচ্ছে মেন মেড, এবং এবারের ফ্লাডে আমরা যেটা দেখেছি, একেবারে উপচে পড়া জল ন্যাশনাল হাইওয়ে দিয়ে কাটাখালে ঢুকেছে, যেই কারণে একটা সময় শেষের দিকে, যখন 23 তারিখে 22 তারিখে শেষের দিকে রাত্রেবেলা, রাত জাগা একটা দিন আমাদের, সেখানে যখন হাওড়া রিভার যখন ফ্লাড লেভেল কমছে, এইচএফএল যখন কমছে, হাইয়েস্ট ফ্লাড লেভেল যখন কমছে, তখন আবার কাটাখালটা বাড়ছিল। আচ্ছা, সো দ্যাট ওয়াজ মাই অবজারভেশন। তো এইবার কাটাখাল এমব্যাঙ্কমেন্টটাকে যদি আমি স্ট্রেংথেনিং করতাম, আমরা যদি স্ট্রেংথেনিং করতাম, সেই স্ট্রেংথেনিং এ নিশ্চয়ই অনেকই গাফিলতি ছিল, কারণ আমরা দেখি সবাই
কাটাখাল এবং হাওড়া যেখানে থাকেন দেখেন র্যাট হোলস থাকে, ইঁদুরের বিশাল বিশাল গর্ত থাকে। এটার জন্য প্রশাসন থেকে কোনো ধরনের প্ল্যান আছে কিনা আমার জানা নেই, ঠিক আছে? কারণ র্যাট হোলস হচ্ছে এমন একটা বায়োডাইভার্সিফাইড একটা অ্যানিমেল যেটাকে কিন্তু এনভায়রনমেন্টালি আমরা এটাকে কিন্তু ইরেজ করতে পারি। উই আর অ্যালাউড টু ইরেজ র্যাট বাই কিলিং ইট অর বাই সাম আদার ন্যাচারাল ম্যানার্স। তো এটার প্রতি মানে কেউই মানে প্রশাসনে বলুন আমাদের ইঞ্জিনিয়ারিং মহলে সেটা নিয়ে ডিসকাশন হচ্ছে প্রচুর, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কোনো ধরনের সেটা নিয়ে আমরা কিছু দেখছি না, কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। রেড হাউসটাকে কি করে করা যেতে পারে? সাধারণ মনে আমাদের যেটা সিটিজেন, যেটা তারপরবাবু বলছিলেন যে সিটিজেন হিসেবে আমাদের মাথায় যেটা আসে, র্যাট হোল না হয় ইঁদুর না হয় গর্ত করছে, কিন্তু ইঁদুর গর্ত করছে, বর্ষাকাল, বৃষ্টি হতে পারে, রেড অ্যালার্ট, তখন আমরা কোনো ব্যবস্থা নিয়েছি? এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা কাটাখাল লিকেজ হয়েছে, হাওড়ার লিকেজ ইমিডিয়েটলি ডিপার্টমেন্ট এটার ব্যবস্থা নিয়েছে, তখন নিয়েছে, আগে কেন নেওয়া গেল? আমি সেটাই বলতে চাইছি, সেটা তো একটা বড় প্রজেক্ট, রিভার ট্রেনিং করতে হবে টোটাল। না এটা ফান্ডামেন্টাল মিস্টেক আছে আমাদের সিস্টেমে। সেটা হচ্ছে যখনই একটা এমবেঙ্কমেন্ট তৈরি হবে তার থ্রুআউট মেইনটেনেন্স হবে, তার জন্য স্পেশাল ডেডিকেটেড টিম থাকবে, সেটা আমাদের নেই, কখনো তৈরি করা হয়নি। ইট ইজ এ বিগ লুপ হোলস। সো ইমিডিয়েটলি একটা টিম যদি থাকে যারা হাওড়াকে ম্যানেজ করবে থ্রুআউট দ্য ইয়ার, কাটাখালকে ম্যানেজ করবে থ্রুআউট দ্য ইয়ার, নট অল অফ এ সাডেন। আপনি বিশ্বাস করতে পারবেন না, প্রতিটা বছর আমি দেখি আমাদের চিফ ইঞ্জিনিয়াররা যারা আছে উনারা রাত্রি জেগে মানে লেবারদেরকে নিয়ে সবাইকে নিয়ে স্যান্ডব্যাগ নিয়ে সেই মানধাতের আমলের স্যান্ডব্যাগ সিস্টেম, সেই স্যান্ডব্যাগ, সেটাই কি স্যান্ডব্যাগ কি আদৌ কি কার্যকর? এই যে ফ্ল্যাটটা হলো সেখানে স্যান্ডব্যাগ কি শুধু আদৌ কার্যকর? দেখুন সেটা তো প্রিমিটিভ ইঞ্জিনিয়ারিং আমি বলবো, একদম কার্যকর অবশ্যই না হলে তো কিছু তাহলে আপনি টেকনোলজিক্যালি কিভাবে আপডেটেড হবেন? অফ কোর্স देयर আর স্মার্ট ম্যাটেরিয়ালস। আমরা আজকে স্মার্ট সিটি বলছি, স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে, স্মার্ট ম্যাটেরিয়ালসও লাগাতে হবে। স্মার্ট ম্যাটেরিয়ালস মানে হাইড্রোফোবিক কিছু ম্যাটেরিয়ালস আছে, আমাদের বিটুমিন ইমালশন সল্ট অফ কিছু আছে যেগুলি মানে জলের সংস্পর্শে আসেই এটাকে লিক প্রুফ করে দেবে, একদম। তো সেগুলি নিয়ে আমাদের মুভমেন্ট করা উচিত ছিল। আজকে যদি ডেডিকেটেড একটা টিম থাকতো, প্রত্যেকটা টেকনিক্যাল টিম থাকতো, তাহলে তারা এই জিনিসগুলোকে এক্সপ্লোর করতো। আজকে আপনি বলেছিলেন যে প্রফেশনাল ইঞ্জিনিয়ার, যে প্রফেশনাল ইঞ্জিনিয়ার মানেই হচ্ছে ইউ হ্যাভ টু বি আপডেটেড উইথ অল দ্য লেটেস্ট স্মার্ট টেকনোলজি, স্মার্ট ম্যাটেরিয়ালস, এন্ড ইউ হ্যাভ টু ইউজ ইট। আমাদের ত্রিপুরাতে কিন্তু সেই ইউজেসটা খুব কম হচ্ছে, এবং সেই ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং মহলে যারা ডিসিশন মেকার জায়গাতে আছে তাদের অনেক মানে ডিসিশন নেওয়ার মানে প্রবলেম আছে হয়তো, বা আমি জানি হয়তো কিছু প্রপোজাল আমাদের তরফ থেকে দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে, কিন্তু সেটাকে প্রশাসনিক স্তর থেকে সেটাকে হয়তো ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। আচ্ছা, সেখানে ব্যুরোক্রেসির সাথে টেকনোক্রেসির একটা সমস্যা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে মেটাতে হবে। আমি একটা ইন্টারেস্টিং কথা বলছি, আপনি দেখবেন, আপনি কলকাতা যান, আমরা কলকাতায় যাই, আমি বিগত ধরুন 40 বছর ধরে কলকাতা যাচ্ছি, আপনি একটা ধর্মতলা ধরুন জায়গা, সেই ধর্মতলাতে আপনি মেট্রো সিনেমা দেখেছেন, ওই হোটেল গ্র্যান্ড দেখেছেন, সব জায়গায় দেখেছেন, একদম রাস্তার উপর। আজকে অবধি এই 40 বছরে আপনি মেট্রো সিনেমা বা গ্র্যান্ড হোটেল বা ওই এরিয়ার লেভেল বা হাইটের কোন ডেভিয়েশন দেখেছেন? আমার তো মনে হয় জানা নেই যে চৌরঙ্গির মেইন রোড, ধর্মতলা রোড, ওটা 6 ইঞ্চিও হাইট রেজ হয়নি। আমাদের ত্রিপুরাতে 30 বছরে প্রত্যেকটা রাস্তা অন্তত 2.5 থেকে 3 ফুট 4 ফুট করে রাস্তা রেজ হচ্ছে। আমাদের যে কালভার্ট গুলো রিসেন্টলি বটতলাতে একটা বক্স কালভার্ট করা হয়েছে, জয়নগরের মুখে একটা করা হয়েছে, কালভার্টটা করার সময় উঁচু করা হয়েছে। তো প্রশ্নটা হলো কেন উঁচু করে করা হয়েছে? কারণ নেক্সট প্ল্যানিং আছে রাস্তাটাকে উঁচু করা। তো রাস্তাটাকে যখন উঁচু করা হচ্ছে, লোকে বাড়ি করছে আরো উঁচু করে, একদম। তারপর টোটাল ব্যাপারটা আনপ্ল্যান্ড হয়ে গেল, বাড়ির জল দাঁড়িয়ে যাচ্ছে, কম্পিটিশনে বাড়ির লেভেল উঁচু হচ্ছে। আমার পয়সা আছে, আমি আরো উঁচু করে কম্পিটিশনে করছে, কেউ জল দিতে প্রবেশ না করে এখন এইভাবে হচ্ছে। কালকে যখন বাঁচার জন্য কেউ আবার দেখালো একতলায় উপর তুলে একতলা উঠেছে। আপনি এই যে বলদাখাল এরিয়াতে এমব্যাকমেন্ট যে কাটাখালের একদম দোতলা বাড়ির একতলা, কাটাখালে পার্মানেন্ট কনস্ট্রাকশন হয়ে গেছে, রিভার বেডের মাঝখানে দোতলা বাড়ি হয়ে গেছে, রঞ্জিতনগরের দিকটায় পার্মানেন্ট বাড়িঘর। তো এগুলো তো একদিনে বাড়ি, সেটা আমরা অভয়নগর ওখানে দেখছি কনস্ট্রাকশন হচ্ছে, এখনো কনস্ট্রাকশন হচ্ছে, একদম ঠিক এমব্যাকমেন্ট একদম মাঝখানটায়, কাটাখালের মাঝখানটায় হচ্ছে। কিছু কিছু জায়গায় গভর্নমেন্ট নিজে থেকে কিছু কনস্ট্রাকশন করেছে, যেমন ধরুন আপনার হাওড়ার ওদিকে একটা লোয়ার ক্লাসের বোধ একটা সুইপার কলোনি বা ওই ধরনের কিছু একটা হয়েছে, এটা পুরো রিভার এনক্রোচমেন্টে। সেটা রাধানগরে হয়েছে,
রাধানগরে হয়েছে। তারপর আপনার এখানে হাওড়া নদীর পাশে আপনি সবচেয়ে বড় আবাসন ত্রিপুরার আগরতলার যেটা হচ্ছে প্রাইভেট কি একটা আবাসন হচ্ছে, ওটা হাওড়া নদীর পাশে বিশাল বড় এরিয়া। এগুলো তো রিভার কোর্সকে ডিস্টার্ব করা হচ্ছে। কিন্তু এই যে আগরতলা শহরের রাস্তা উঁচু হচ্ছে ক্রমান্বয়ে, আজকে শহরের প্রত্যেকটা এই ওরিয়েন্ট চৌমুহনী এইগুলো তো এই যে গোরগোবিন্দ আপনার বিজ্ঞানের হাউস বলুন বা এই যে দোকানগুলো, এগুলো তো নিশ্চয়ই গর্তে ছিল না। এগুলো আমার বাড়িতে আমি দেখেছি কোনো একটা সময় আমরা 6টা সিঁড়ি পেরোয় যেতে হতো, এখন আমার বাড়ি রাস্তার লেভেল থেকে নিচু হয়ে আনপ্ল্যান। মানে মধ্য কথা হচ্ছে এখানে টোটাল ব্যাপারটাই হচ্ছে আনপ্ল্যান। এই জিনিসটা আনপ্ল্যান না, এখানে আমি বলছি এখানে পরিষ্কার ওটা আনপ্ল্যান না, এখানে একটা রিসাইক্লিং করতে হবে রাস্তাটাকে, পুরনো রাস্তা। এখানে বলছি এখানে দেখুন বেসিক্যালি সমস্ত ইঞ্জিনিয়াররাই জানে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছে, যে ফ্লেক্সিবল পেভমেন্ট এবং রিজিড পেভমেন্ট দুটো থাকে। শুধু শুধু কংক্রিটের রাস্তা আর হচ্ছে এই বিটুমিয়ান পাথরের যে রাস্তাটা, সোজা কথায় বলতে গেলে যে আমরা সবাই জানি আগরতলা কড়াইয়ের মতো, দ্যাট মিন্স এখানে জলের ওয়াটার অ্যাকুমুলেশন ইজ এ ফিনোমেনা দ্যাট উইল হ্যাপেন, ইট উইল হ্যাপেন। সো আমরা কেন এখানে ফ্লেক্সিবল পেভমেন্ট করছি? দিস ইজ এ ডিসিশন, পলিসি ডিসিশন, ইজ এ রং ডিসিশন। এখানে আমাদেরকে রিজিড পেভমেন্ট বা সেমি রিজিড পেভমেন্ট পাশাপাশি এই যে মানে এখানে লেটেস্ট টেকনোলজি লাগাই আমি, মানে ওয়াটার পার্কুলেশন হয়ে চলে যাবে, সেই স্মার্ট ম্যাটেরিয়ালের আমাদের অবশ্যই এখানে করতে হবে আগরতলাতে। আজকে না করলে কালকে করতেই হবে, বেটার আমি তাড়াতাড়ি করি। ডক্টর দেব, আপনি যেটা বলছেন সেটা হয়তো ধরুন আমি বললাম ইঞ্জিনিয়াররাই বুঝবে, আমার সাদা সিধা আমরা সিটিজেন, আমরা একটা জিনিস জানার চেষ্টা করব যে আমরা যখনই বৃষ্টি হয়, আজকে ফ্লাড হলো, গোটা আগরতলা শহর ডুবে আছে, কিন্তু ফ্লাড না হলে কয়েকটা দিন আগে এই সিজনে আমরা দেখেছি ওরিয়েন্ট চৌমুহনী ডুবে আছে, আরএমএস চৌমুহনী ডুবে আছে। এই যে রাস্তার যে এইভাবে নৌকার মতো রাস্তা, আগরতলা শহর কড়াইয়ের মতো, কিন্তু রাস্তাগুলোকে তো আমি ফ্ল্যাট রাখতে পারি নাকি, সেখানে কোন জায়গায় অসুবিধা আছে সেটা যদি আমাদের বোঝান। আমি সেটাই বলছি, রাস্তা তো অবশ্যই ফ্ল্যাট রাখতে পারি আমরা, আমি সেই কথাই বলছি। এখন আমার প্রাণ কেন্দ্র আরএমএস চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, সেগুলো কেন এরকম, সেখানে জল কেন জমে থাকে? ধরুন 1 মিটার হাইটের যে নরমাল কনভেনশনাল রাস্তা আমরা যেটা করি 1 মিটার হাইটের, একদম মানে তাহলে 1 মিটার হাইট বাড়লো, আমরা সেটা 300 mm 1 ফুট হাইটে করতে পারি। আচ্ছা, এবং এটা ডিউরেবিলিটি হবে এটা 20 ইয়ার্স অলমোস্ট। ওকে, আর 1 মিটারের ডিউরেবিলিটি হবে আপনার হার্ডলি 10-15 ইয়ার্স। আচ্ছা, হ্যাঁ, তাও ওটা করছি কেন? 10-15 ইয়ার্স। হ্যাঁ, কস্টিং কোনটার বেশি? ইনিশিয়াল কস্টিংটা আপনার ওই রিজিড পেভমেন্ট যেটা কংক্রিটের রোড বা ধরুন পার্কুলেশন হবে এরকম লেটেস্ট টেকনোলজি, ইনিশিয়াল কস্ট বেশি হবে। আচ্ছা, বাট লাইফ সাইকেল কস্টটা ওইটার অনেক কম হবে, কস্ট এফেক্টিভ হবে, তাহলে কস্ট এফেক্টিভ হবে, গ্রিন হবে। পাশাপাশি যে রেকারিং যে প্রবলেমটা, হাইট ইনক্রিজ হচ্ছে, ফ্লাডের অ্যাকুমুলেশন হচ্ছে, ওয়াটার অ্যাকুমুলেশন হচ্ছে, ওয়াটার বের হচ্ছে না, স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, সেই প্রবলেমটা থাকবে না। আই এম সারপ্রাইজ দ্যাট এই টেকনোলজিগুলি কেন এখানে লাগানো হচ্ছে না, সিটি রোড এইগুলি লাগানো দরকার খুব। আচ্ছা, সো দ্যাট ইজ। এবারে ফ্লাডে আরেকটা কথা আমি দিবেন বলবো আপনাকে, এই যে আমরা ছোটবেলায় আসাম আগরতলা যে রোডটা খয়েরপুর অবধি, এখানে যখন রাস্তাটাকে, তখন এটা বিআরওর আন্ডারে ছিল, রাস্তাটা করছিল, ওয়াইডেনিং হচ্ছিল, তখন ওখানে যে কালভার্ট গুলো করা হয়েছে, বক্স কালভার্ট সিডি করা হয়েছে, ক্রস ড্রেনেজ যাকে বলা হয়, রাস্তার দক্ষিণ দিকের জল উত্তর দিকে যাবে, মানে হাওড়ার এদিকটাতে চাপ বেশি পড়বে, একটা ব্যালেন্সিং হবে, লেভেল ওয়াটার তো একই সমউচ্চতল মেনটেন করে, ওখান থেকে জল এদিকে আসবে, কাটাগালের পাশে আসবে। তো ওই যে ড্রেন গুলো মানে কালভার্ট গুলো, এগুলো সব চোখট হয়ে আছে, ওদিকে সব হচ্ছে গ্যারেজ, এদিকে সরকারি জায়গা, এগুলো সবাই ব্লক করে, এগুলোর এই যে জলটা পারাপার হচ্ছে না, টোটাল ব্লক হয়ে যাচ্ছে। ওই জায়গাগুলো বর্ষার আগে প্রত্যেকবার রেগুলারলি এই কাজগুলো করতে হবে। প্লাস এই যে ড্রেনের তো এমনিতেই উইথ কমে গেছে, মানে নিষ্কাশনের জলের ক্ষমতা কমে গেছে, তার মধ্যে এই ড্রেনে যখন কনস্ট্রাকশন হয়, আমার কাছে এমনও দেখা আছে, আজকেও খুঁজে পাওয়া যাবে, ওই কনস্ট্রাকশনের সেন্টারিং এর কাঠ, যাবতীয় যত গার্বেজ আছে এখনো রিমুভ করা হয়, রিমুভ করা হয়নি, তাহলে সেগুলো তো মেইন অবস্ট্রাকশন। এখন ক্লিনিং করা হচ্ছে, কর্পোরেশন থেকে গাড়ি লাগানো হচ্ছে সাকশন পাইপ দিয়ে, এই জিনিসগুলো সাকশন পাইপ কিন্তু আসবে না, আপনি আসবে না। এর মধ্যে আমরা সিটিজেনরা টোটালি রেসপন্সিবল, আমি বলবো ইনক্লুডিং মি, আমরা যত আবর্জনা সেখানে ড্রেনে ফেলছি, ড্রেনে ফেলা হচ্ছে, প্লাস্টিক এবং পলিথিন বিশেষ করে ফেলা হচ্ছে। এই ড্রেনের যদি 100% ডিসচার্জ ক্যাপাসিটি থাকে, এটা এখন কম 50% তো নেই, একদম চোক হয়ে আছে। হার্ট অ্যাটাকের রোগীর যেরকম পুরো আর্টারি চোক হয়ে যায়, ওরকম আর্টারি চোক হয়ে গেছে। প্লাস এই যে এবার একটা ওয়ান্ডারফুল কাজ হয়েছে, মিরাকেল, যে বিদ্যুৎ দপ্তর শহরের যে এলাকাতে পাম্প আছে, ডিসচার্জ পাম্প, এটা কিন্তু খুব এক্সপেন্সিভ ব্যাপার, প্রত্যেকটা ভালো কাজ করেছে। বিদ্যুৎ যদি সমস্যা হতো তাহলে কিন্তু পাম্পগুলি জ্বলতো না, আমাদের জল আরো বেশি জল জমে থাকতো। এবং পাম্পের একটা টেস্ট আপনাকে পিরিয়ডিক্যালি করতে হবে, এটা করা হয় কিনা নিশ্চয়ই আমি জানি না, দপ্তর নিশ্চয় করে,
যে পাম্প অপটিমাম এফিসিয়েন্সিতে পাম্পগুলো কাজ করছে কিনা, অর্থাৎ আমার পাম্পের যে ডিসচার্জ আছে ভলিউম, মানে এটা ফুটবল বা এই জায়গাতে যদি ব্লকেজ থাকে তাহলে ওটারও দম বন্ধ করার অবস্থা থাকবে, পুরো জল টানতে পারবে। আমি ব্যক্তিগতভাবে ফ্লাডের সময় আমি ইয়েতে গেছি, এই বটতলা বা এমবাকমেন্টের উপরে পাম্পে, ওখান থেকে আমি 2টো পাম্পের ডিসচার্জ দেখেছি, আমার দেখে মনে হয়েছে এই পাম্পগুলো কাজ করছে না। কিন্তু এখানে ডক্টর দেব, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যুগের পর যুগ আগরতলা শহর করাইয়ের মতো জল জমে যাবে, নিকাশি ব্যবস্থা ভালো হচ্ছে, পাম্প আসছে এবং ড্রেনেজ ব্যবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে, কাজ চলছে, এখন ড্রেনে কভার ড্রেন করা হচ্ছে যেখানে মানুষ ময়লা ফেলতে পারবে না, এইসব শুনে আসছি। আলটিমেটলি সমস্যা তো সেই একই রয়ে গেল। এই সমস্যা থেকে উত্তরণের পথ নিতে হবে। দেখুন, আমি যেটা বলবো, উই আর ইন এ সোসাইটি। আমরা যত বড়ই ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই বা প্রফেশনালস হই, আমরা আলটিমেটলি উই আর এট গ্রাউন্ড। আজকে আপনারা দেখেছেন যে ফ্লাডের মধ্যে আমাদের মাননীয় চিফ মিনিস্টারের বাড়িতেও জল উঠেছে প্রচুর, এখানে উঠে প্রত্যেক বছরই কোমর জল অবধি নেমে দেখেছেন, সমস্ত কিছু করেছেন। সো আমার মতে এখানে যেই ভাবে মানে আমাদের অ্যাপ্রোচটা নেওয়ার দরকার ছিল এজ এ সোসাইটি, এজ এ টিম, কোঅর্ডিনেটেড ওয়ার্ক, সেখানে বিশাল বড় একটা গ্যাপ আছে। কোঅর্ডিনেটেড ওয়ার্ক আমি বলবো, দেখুন পিডব্লিউডির বিভিন্ন উইংস আছে, হ্যাঁ, পাশাপাশি এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, ফিশারি ডিপার্টমেন্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্ট আছে। ফাইলের পরে ফাইল ঘুরতে থাকে, ডিপার্টমেন্টাল প্রবলেমস, একটা কনস্ট্রাকশন সাইট আসলে তার ক্লিয়ারেন্স, তাকে ইয়ে করা, আজকে রাস্তা খুঁড়ে গেল, কালকে আবার ইয়ে করে গেল। তো দিস ইজ টোটালি, এটাকে আপনি আনপ্ল্যান বলতে পারেন। এবার এটাকে আনসার দেওয়ার জন্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন একটা স্কিম এনেছে, প্রধানমন্ত্রী গতিশক্তি, পিএমজিএস আচ্ছা স্কিমটা। সেই স্কিমটা মানে হচ্ছে যে এভরিথিং রেডি থাকবে, কোন ডিপার্টমেন্ট কি কাজ করছে, কি লেভেলে কাজ আছে, সেটা আপডেটেড থাকবে। এটা যদি স্ট্রংলি মানে করা যায়, ইভেন ওই স্কিম থাকুক বা না থাকুক, ইটস এ রিকোয়ারমেন্টস, তাহলে কিন্তু আমি কম্পিউটারে বসে বুঝতে পারবো যে আমি আজকে টেলিকম ডিপার্টমেন্ট থেকে এখানে জিওতে ফাইবার বসাবো কি বসাবো না, বসালে কোন সময় বসাবো, তাহলে উই ক্যান অপারেট, জয়েন্টলি অপারেট করতে পারি। আচ্ছা, রাস্তাঘাটগুলিকে বাঁচাতে পারি, মানে রাস্তার সমস্ত মানে যে ইয়েগুলি, আজকে আপনি দেখবেন, আমি বলছি ইয়ের মধ্যে এই ইন্দ্রনগরে যে ব্রিজটা আছে, ব্রিজটার পাশে দেখবেন যে অ্যাপ্রোচটা আছে, যে এমবেঙ্কমেন্টের কাটাখাল এমবেঙ্কমেন্টের মধ্যে, সেটা কনস্ট্রিক্ট হয়ে গেছে, ওয়াশড আউট হয়ে গেছে একটা পোর্শন, অনেকগুলো পোর্শন ওয়াশড আউট হয়ে গেছে, তার টপ উইডটা আরো কমে গেছে। তো সেই জিনিসগুলো কিন্তু যেভাবে দেখা উচিত ছিল সেরকম ভাবে হয়নি। আজকে প্রশ্ন হচ্ছে আগরতলাকে বাঁচানোর প্রশ্ন। আগরতলাকে বাঁচানোর প্রশ্ন, ডিজাস্টার আমাদের নিত্যসঙ্গী হবে আগামী দিনে, বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড রিলেটেড ক্লাইমেট চেঞ্জ ইস্যুস। ডিজাস্টার নিয়ে আমাদের থাকতে হবে, কিন্তু যদি আমরা আগরতলা শহরকে বাঁচাতে চাই তাহলে ডিজাস্টার রেজিলিয়েন্ট সোসাইটি আমাদেরকে করতে হবে। আর ডিজাস্টার রেজিলিয়েন্ট সোসাইটি যখনই প্রশ্ন আসবে যে ডিজাস্টার আসবে, তাকে আমরা মোকাবিলা করব, তার জন্য আমরা প্রিপেয়ার্ড। একদম, যে কারণে প্রথমেই ডিসকাশনে আপনি বলেছিলেন যে রাইটলি ইউ হ্যাভ পয়েন্টেড আউট যে এমবেঙ্কমেন্টটা চলছে কিন্তু এটা কাজ হচ্ছে না। তো সেখানে টিম কাজ করছে না, অবভিয়াসলি সারা বছর টিম কাজ করছে না, বা টিমকে কাজ করার জন্য যে সাপোর্ট দেওয়া দরকার, সেখানে সিস্টেমের ব্যুরোক্রেসি, টেকনোক্রেসির মধ্যে বা পলিসি মেকারের মধ্যে যারা গ্যাপস, ইট ইজ অবভিয়াস। সেই গ্যাপগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটা এক্সাম্পল আপনাকে বলি, আমরা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স থেকে কাটাখালের একটা রেস্টোরেশনের জন্য আমরা প্রপোজাল চিফ সেক্রেটারির কাছে দিয়েছি 2016-এ। আচ্ছা, 2014 থেকে আমরা ফলো আপ করেছি, 2016 থেকে এটা হয়েছে। তারপরে দেখলাম 2016-17-তে একটা টেন্ডারও বেরিয়েছে যে কাটাখালের একটা প্রপোজাল। তো উই ডু নট নো হোয়াট হ্যাপেন টু দ্যাট থিং। সো আমরা এখন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারের আরেকটা কমিটি ফর্ম করে উই আর প্রসিডিং টু ফার্দার। তাতে কি হবে, যে কাটাখাল যে বা হাওড়া যে বন্যা আসছে, বন্যা মানে কি দেখুন, একটা এনার্জি আসছে। So we have to store that energy. এটা একটা এনার্জি যার কাছে যত বেশি থাকবে তার কিন্তু আমাদের রেসপেক্টিভ কমফোর্ট জোন বা তার ভালো থাকবে, তার যে সমস্ত পারিপার্শ্বিক সমস্ত জিনিস ভালো থাকবে। তো অনেকগুলি প্রপোজালের মধ্যে একটা ছিল যে আমরা একটা ফ্লাড ওয়াল করি, ওই দিক থেকে করে ওয়াটারে একটা পোর্শন আমরা স্টোর করে রাখি। আচ্ছা, থ্রুআউট দ্য ইয়ার স্টোর করে রাখি, মানে ড্যাম সর্ট, এমবেঙ্কমেন্ট সর্ট, আরেকটা এমবেঙ্কমেন্ট ওইদিকে করবো আমরা। এমবেঙ্কমেন্টের পাশাপাশি একটা ক্যানেল থাকবে, যাতে কান্ট্রি সাইডের জলগুলোকে ওই ক্যানালে আসবে। আচ্ছা, তো দ্যাট ওয়াজ এ ইমপ্রেসিভ প্রজেক্ট। সেটা নিয়ে গভর্নমেন্টের সাথে আমরা ইন্টারেক্ট করবো। সেটা যদি হয়ে যেত তাহলে আজকে অনেকটা জিনিস মানে প্রবলেমটা কমতো। পাশাপাশি আমরা একটা ওয়াটার স্টোরেজ পারতাম। ওয়াটার স্টোরেজ মানে হচ্ছে এনার্জি, মানে ব্যাটারি। এটা
এটা পুরো যে ক্যাচমেন্ট এরিয়াতে যারা আমরা এখান থেকে বিশাল আমরা বেনিফিট নিতে পারতাম, ফিশারি বেনিফিট যেটা নিচ্ছে নর্মালি কান্ট্রি স্টাইলে, সেটাকে আমরা মডার্ন স্টাইলে করতে পারতাম। আচ্ছা, সেখানে একুয়া কালচারটা ম্যানেজ করতে পারতাম, তার এনভায়রনমেন্ট দুটো দিকে কিরকম হয়ে যেত, মানে খুব ভালো হয়ে যেত আর কি। মানে শ্বাস নিঃশ্বাস আপনি জানেন একিউআই ইন্ডেক্স আগরতলার খুব একটা ভালো না, তাহলে পলিউশন কন্ট্রোল যেটা এয়ার পলিউশন কন্ট্রোল সেটা ভালো হয়ে যেত। সেটা একটা প্রজেক্ট করার মতো আছে, সেটাকে ইয়ে করার ব্যাপার আছে, মানে রিস্টোর করার ব্যাপার আছে কাটাগালকে, যেটা করা হয়নি, যেটা আপনি বলেছিলেন প্রথম দিকে করা হয়নি, তাহলে বন্ধ করে দেওয়া হয়েছে এখন, কারণ আগেও বন্ধ ছিল, কাটাগালের উপর দিয়ে অ্যালাউড ছিল না, রিসেন্টলি রোড কনস্ট্রাকশন করে তার উপরে অ্যালাউ করেছে, তারপরে এখন আবার ইয়ে করেছে, মানে এখন তো বিটুমিন রোড করে একদম যান চলাচলের জন্য করে দেওয়া হয়েছে। তো ইঞ্জিনিয়ার্স মহল থেকে বিভিন্ন সময়ে সেটা এখন এখানে আমরা যখন কাটাখালের কথা বলছি, কাটাখালের এমবাকমেন্ট কিন্তু এক এক জায়গায় এক এক রকম। আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে ইন্দ্রনগর যে জায়গাটা আপনি বলছিলেন, বিশেষ করে সেই যে জয়মাকালী সন্তান সংঘর জায়গাটাতে, সেখানে তো এমবাকমেন্ট নেই, আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ সেখানে একদম কাটাখালের পাশেই বাড়ি, মন্দির, মানুষের বাড়িঘর রয়েছে। আবার সেটাই যদি আপনি অভয়নগর আসেন, তাহলে দেখা যাবে যে অনেকটা চর, কাটাখালের অনেকটা চর, যে চরের কথা তারপর আপনি বলছিলেন যে সেখানে সেই বিল্ডিং এখন আবার নতুন করে রেজ করা হচ্ছে, হ্যাঁ রঞ্জিতনগরের দিকে এবং অভয়নগরের দিকেও কিন্তু করা হচ্ছে, অভয়নগর ব্রিজটা যেখানে এনকোর্সমেন্ট। তাহলে এভাবে কি এটা কি তাহলে কি প্রকৃতিকে ডিস্টার্ব করা হচ্ছে? অফকোর্স ডিস্টার্ব করা হচ্ছে প্রকৃতিকে এখানে, এবং সেখানে পলিসি মেকার টু টেক ডিসিশন, ফার্ম ডিসিশন নিতে হতো। আজকে চিন্তা করে আমাদের যে প্রপোজালটা, সেটা যদি ওই সময় 2017-18 যদি হয়ে যেত, আজকে আমাদের বন্যা আসলে আমরা খুশি হতাম অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের এনার্জি আসছে, উই হ্যাভ টু স্টক দ্যাট এনার্জি ফর রানিং দ্য আওয়ার রিকোয়ারমেন্টস ফর দ্য নেক্সট ইয়ার্স। ঠিক আছে, এবার সেটা আসেন আপনি হাওড়া নদীতে। হাওড়া নদীতে আপনি ড্যাম বানাতে পারবেন না, বা সেটা প্রবলেম আছে, ইন্টারন্যাশনাল ব্যাপার আছে, কিন্তু হাওড়া নদীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা লেংথ প্লাস 20 কিলোমিটার লেংথ বা 15 কিলোমিটার লেংথে আমরা চেক ড্যাম, স্মল হাইটের, আচ্ছা, আমরা চেক ড্যাম বানিয়ে কিন্তু স্টোর করতে পারি। এক একটা চেক ড্যাম মানে এক একটা ব্যাটারি, এক একটা চেক ড্যাম মানে এক একটা ব্যাটারি, তো এগুলি স্টোরেজ হলো। তাতে এবার পলিসি মেকারদের বুঝতে হবে যে দুই পাশে যে জনগণ আছে, যারা জনতা আছে, সিটিজেন যারা আছে, তাদেরকে অ্যাওয়্যার করতে হবে যে উই আর গোয়িং টু প্রটেক্ট দ্য ফিউচার অফ ইউর চিলড্রেন। আজকে তোমরা এখান থেকে যদি না সরো, বা তাদেরকে যদি সরানোর একটা কম্পেনসেশন দেওয়া হয়, কন্টিনিউয়াস ফলো আপ করা হয়, তাহলে জাস্ট ইমাজিন হোয়াট এ বিউটিফুল রিয়েল স্মার্ট সিটি উইল মেক। আজকে যে স্মার্ট সিটি, একটা পয়েন্ট বলবো, আজকে যে স্মার্ট সিটির কনসেপ্ট আছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, হচ্ছে, দ্যাট ইজ নট দ্য কনসেপ্ট অফ স্মার্ট সিটি অফ টুডে অ্যাকচুয়ালি। স্মার্ট সিটি হবে সেরকম যেখানে আপনার গ্রিনারি থাকবে অনেক বেশি, তারপরে আপনার সেখানে আমরা তো গ্রিনারি ধ্বংস করছি, এবং আমাদের সিটিতে যা ছিল সেটা ধ্বংস করে ফেলেছি। আমি একটা পলিসি, এমসির একটা পলিসি নিয়েছে ভালো, আমি বলবো সেটাখানে লুপোলস কি আছে। তো গ্রিনারি যে এরিয়াটা, সেটা কিন্তু আমরা সেভাবে কিন্তু মেনটেন করছি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে একটা গাছ কেটে দিলে 10টা গাছ, 500 গাছ, সেটা ভালো, সেটা পরিচর্যা করে বড় করে তুলতে হবে। দ্যাট রেসপন্সিবিলিটি কোথায়? আজকে ট্রি প্ল্যান্টেশন নিয়ে প্রচুর এনজিও, প্রচুর সোসাইটি কাজ করছে, হ্যাঁ, এবং আমাদের ত্রিপুরা বোধহয় রেকর্ড করেছে 5 লাখ প্ল্যান্টেশন করেছে, বাট হু উইল গিভ দ্য আউটকাম আফটার আগামী 20 বছর? এই গাছগুলোর মধ্যে কয়েকটা গাছকে বাঁচিয়ে রাখলে আগামী 20 বছর পর যদি একটা গাছের যা পাই, একটা গাছ থেকে আমরা বড় গাছ কাটলে সেটা বোধ পাবো, এমনটাই বলে পরিবেশবিদরা। তাহলে সেই গাছগুলোকে বড় 20 বছর ধরে যত্ন করবে কে? করা হবে? ঠিক, আপনি গাছটাকে বড় করে দিলে নিজে থেকে সার্ভাইভ করে, ঠিক, কিন্তু সার্টেন স্টেজে আসতে হবে, তো সার্টেন স্টেজে আসতে হবে, আপনি 2-3 বছর অবধি গাছ থাকে, কিন্তু এই মুহূর্তে আপনাকে আগরতলা শহরে বাঁচতে গেলে মেইন প্রাইমারি আমার যে মনে হচ্ছে ইমিডিয়েটলি হাওড়া রিভারের নাব্যতা বাড়াতে হবে। সেটা কি আমরা বাড়াতে পারবো কিনা ইন্টারন্যাশনালি, সেটা পারমিশন আমাদের কাছে আছে কিনা? অনেকেই বলছে যে এটা ইন্টারন্যাশনাল সমস্যা আছে। না, ইন্টারন্যাশনাল সমস্যাটা যে জায়গাতে, সেটা হচ্ছে আমি না করা যেতে পারে। ইন্টারন্যাশনাল সমস্যা হচ্ছে এখানে আমি জলটাকে আটকাতে পারবো না আপ টু সার্টেন লেভেল, আপ টু সার্টেন ডিসটেন্স। ড্রেজিং করাতে তো কোনো সমস্যা নেই, যেমন ডঙ্গুর বাঁধ যেটা হলো, সেটা প্রায় কত 120 কিলোমিটার। না, এখন যদি ড্রেজিং যদি করে দিই, জলটা মানে আবার ফিরে চলে আসার মতো কোনো সমস্যা হবে না? না, এটা আমি গ্রেডিয়েন্ট মেইনটেইন করে করতে হবে। ড্রেজিং এর অ্যাডভান্টেজটা থেকে মানে একদম লোয়ার স্ট্যান্ড থেকে সে মেইনটেইন করে এটা করতে হবে। ড্রেজিং এ দুটো জিনিস আছে, একটা হচ্ছে কাটাখাল প্রজেক্ট কমপ্লিট করতে হবে। কাটাখাল প্রজেক্টটা এখন মানে এটা এই দুটোই সমস্যার কারণ। আর আখাউড়া এবং কালাপানিয়া মেইন দুটো ড্রেন, এই ড্রেন দুটোকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে একদম টোটাল একদম চোখ ফ্রি রাখতে হবে। ড্রেজিং এর দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে ড্রেজিং করে যে ম্যাটেরিয়ালসটা বের হলো
সেটাকে প্রসেসিং নিতে হবে। সেটা আবার ওখানে ফেল রেখে দিলে ওখানে জলে আবার চলে যাবে। ওই যে ম্যাটেরিয়ালসটা উঠলো সেটা কিন্তু একটা অ্যাসেট। সেই অ্যাসেটকে গভর্নমেন্টের পলিসি যারা আছে তারা পলিসি মেকাররা দেখতে হবে যে এই যে বালু উঠলো, সিল্ট উঠলো, সেই অ্যাসেটকে আমরা কিভাবে চেঞ্জ করে সেটাকে একটা প্রোডাক্ট হিসেবে বার করতে পারি। ওকে, আমরা যে 1983 পর বারবার বলা হচ্ছে 41 বছর পর যে বন্যা রাজ্যবাসী দেখলো, দেখার পাশাপাশি রাজ্যবাসী যেভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো, সে কৃষি জমি থেকে শুরু করে মানুষের বাড়িঘর, ব্যক্তিগত সম্পত্তি, অনুমান করা হচ্ছে যে প্রায় 5,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন শুধু আগরতলা নয়, গোটা ত্রিপুরা রাজ্যেই। এখন একটা ছোট্ট করে, আমার কাছে সময় খুব বেশি নেই, 2-3 মিনিট সময় আছে। আর প্রথমে তাপসবাবু আপনার কাছে আসবো এবং তারপর ডক্টর দেব আপনার কাছে আসবো, যে বেসিক আমাদের কি করা এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ আপনারাও বলছিলেন যে আসবেই, আমরা প্রকৃতিকে আমরা বশ করতে পারবো না, কিন্তু আমরা মোকাবেলা করার জন্য আমাদের কি কি করা উচিত, আমাদের প্রশাসনের তরফ থেকে কি করা উচিত এবং সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে কি করেছে, এবং সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি ধরনের দায়িত্ব রয়েছে? নাগরিক হিসেবে আমাদের একমাত্র এটাই কর্তব্য যে ওই ডক্টর দেব যেটা বললো যে এনক্রোচ এরিয়াতে গভর্নমেন্ট যখন সাপোর্ট নিয়ে এগিয়ে আসবে, নতুন করে কোনো এনক্রোচমেন্ট না করা। আচ্ছা। আর সমস্ত ড্রেনকে যার যার পাড়াতে, যার যার ক্লিয়ারিং এরিয়াতে সবাই রেসপন্সিবিলিটি নিয়ে দেখতে হবে ড্রেনে যাতে কোনো আবর্জনা ফেলা না হয়। আমার প্রাইমারিলি দৃষ্টিতে আমার নাগরিক হিসাবে এই দুটো দায়িত্ব। এখন সরকারের কর্তব্য হচ্ছে দুটো দপ্তর প্রাইমারিলি এখানে ইনভলভ। একটা হচ্ছে আগরতলা শহরের জন্য কর্পোরেশন, আর একটা হচ্ছে এই ফ্লাড ম্যানেজমেন্ট, মানে এই কি এটাকে দপ্তরটার নাম কি, ওয়াটার রিসোর্স দপ্তর, পিডব্লিউডি যে ওয়াটার। এই দুটো দপ্তরকে থ্রু আউট দ্য ইয়ার কাজ করতে হবে প্রিভেন্টিভ মেইনটেনেন্স, যেমন এই পাম্পগুলোকে সচল রাখা, তারপর ড্রেনগুলোকে ক্লিয়ার রাখা, এই বাঁধের রেড হোল চেক করা এবং বাঁধের স্ট্রেংথ চেক করা, স্বাস্থ্য পরীক্ষা করা, এইগুলোই করতে হবে। ডক্টর দেব, আমি যেটা বলতে চাইবো যে এখান থেকে যদি আমরা আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্যকে ফ্লাড থেকে ইমিডিয়েটলি টাস্ক হিসেবে যেটা নেওয়া দরকার, প্রথমত যে নদীগুলির প্রবলেম যেটা উনি বললেন, তো তাকে মানে সেভ করার জন্য আমাদের যে এমব্যাঙ্কমেন্ট গুলো আছে সেগুলোকে রিস্টোর করতে হবে উইথ নিউ টেকনোলজি। আচ্ছা, তাতে আমরা কিন্তু যে আপনি ইয়েটা পাচ্ছি না, আপনি বলছিলেন না যে উইথটা পাচ্ছি না, আমরা কিন্তু নতুন টেকনোলজি লাগালে আমরা উইথ পেয়ে যাব। আচ্ছা, তো সেটা সেইভাবে কিন্তু করা হয়নি। একটা গেল যে নদীর ধারগুলি আছে সেগুলিকে সেম জিও টেক্সটাইল, জিও সিনথেটিক নতুন নতুন টেকনোলজি আছে সেগুলি লাগিয়ে নদীর ধারগুলোকে স্ট্রং করা, আচ্ছা, যাতে আর্মার্স দিয়ে সাথে সেটা ইয়ে করতে পারে, মানে প্রেসারটা নিতে পারে। সো বেসিক্যালি এটা আরেকটা যেটা ডেডিকেটেড টিম করা, ডেডিকেটেড টিম যেটা প্রত্যেকটা এমবেঙ্কমেন্টে ওয়ার্ল্ডে যতগুলো অ্যাডভান্স কান্ট্রিতে, ডেভেলপড কান্ট্রিতে প্রত্যেকটা এমবেঙ্কমেন্ট যেখানে হয় এরকম নদীর ধারে, তার জন্য ডেডিকেটেড একটা টিম থাকে থ্রু আউট দ্য ইয়ার, সেটা ইমিডিয়েটলি করা দরকার। সেটাই এখন ব্যাপারটা হচ্ছে যে কমিটি করা হলো, কমিটি ঠান্ডা ঘরে বসে আলোচনা করলো, আর সেই এমব্যাঙ্কমেন্টের মতোই থাকলো, বা আমরা বাংলা যাকে বাঁধ বলি, নদীর দুধারের যে বাঁধ সেগুলো সেই জায়গার মতোই থাকলো, রেড হোলের মতো থাকলো। আর যখন ইমার্জেন্সি হবে, যেটা আমরা দেখলাম রাজ্যে, যখন মানুষের বাড়িঘরে জল ঢুকতে শুরু করছে, তখন সেখানে বালির বস্তা দিয়ে সেই আগেরকার মতো আদেকালের মতো সেই ব্যবস্থা গ্রহণ করলো, তাহলে বোধহয় আমরা একই জায়গায় থাকবো। এই ধরনের আলোচনা আমাদের স্টুডিওতে বসে চলতে থাকবে। মানুষ যেন প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরনের থার্মাকলের জিনিস, পলিথিন ব্যাগ আমরা ড্রেনে ফেলতে থাকবো, যতই কাভার ড্রেন থাকুক আমরা সেগুলো কোনো না কোনো ভাবে ড্রেনে পৌঁছে দেব। এবং যখন ড্রেন নির্মাণ হবে, সেই ড্রেন নির্মাণের কাজের সঙ্গে যুক্ত যেসব বাঁশ, কাঠ, বালির ব্যাগ, সেগুলো সেখানেই পড়ে থাকবে এবং যুগের পর যুগ এইভাবেই চলতে থাকবে, এবং আমরা এভাবেই কষ্ট পাবো। আপনি যেভাবে দেখছেন ব্যাপারটা, জাস্ট আমি অ্যাড করছি 1 মিনিট টাইম নিচ্ছি তার জন্য। দেখুন, সিটিজেনকে স্মার্ট সিটিজেন বানানোর দায়িত্ব কিন্তু গভর্নমেন্টেরই আছে। এডুকেশন গভর্নমেন্ট প্রোভাইড করছে, হেলথ গভর্নমেন্ট প্রোভাইড করছে, তো সিটিজেন্সকে স্মার্ট বানানোর দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। সেখানে পলিসিতে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে সেগ্রিগেটেড মিনস ডাস্টবিন দেওয়ার জন্য একটা প্রত্যেকটা বাড়িতে প্রোভাইড করা উচিত। সিসিটিভি ক্যামেরাকে সুন্দরভাবে প্রত্যেকটা স্ট্রিটে দেখানো উচিত, এবং হাই পেনাল্টি যারা করবে সেটা করা উচিত। মেঘালয় শিলংয়ে হয়ে গেছে, আমরা আগরতলাতে কেন পারবো না? আমরা স্মার্ট সিটি আমরা মুখে বলছি, কিন্তু কবে আমরা স্মার্ট হব? এবং শুধু সরকারের দায়িত্ব নয়, শুধু মিউনিসিপ্যালিটির দায়িত্ব নয়, আমাদের সাধারণ নাগরিকদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। তবে দায়িত্ব অবশ্যই সবাইকে নিতে হবে এবং সরকারকে অগ্রগণী ভূমিকা নিতে হবে। আর ডক্টর দেব, অসংখ্য ধন্যবাদ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন। দর্শক বন্ধুরা, অবশ্যই এই ফ্লাড নিয়ে আপনারা অনেকেই হয়তো এই মুহূর্তে উদ্বিগ্ন রয়েছেন, অনেকেরই কিন্তু প্রচুর
ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি কতটুকু পূরণ হবে সেটা পরের বিষয়। কিন্তু বলে কি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, একটা সেই প্রবাদটা তো আমরা বরাবরই শুনে আসছি। তো প্রিভেনশন অবশ্যই যখন আমাদের সমস্যা হয়ে যায় তখন মনে পড়ে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তারপর দুদিন পরে যখন সমস্যা মিটে যায় আবার কিন্তু আমরা শীত ঘুমিয়ে চলে যাই সবাই। তো চলুন এবার একটু অন্যরকম ভাবে ভাববার সময় এসে গেছে। 2017 সালের স্মৃতি উস্কে দিয়ে 2024-এ ডুবলো শহর আগরতলা, আবার প্রাণহানি হলো, মানুষ গৃহহীন হলো, ভেসে গেল গবাদি পশু, বাড়িঘর, আসবাবপত্র। এখন শহরের সিংহভাগ বাড়িঘরের জল ঢুকলো, প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হলো, কিন্তু সবশেষেও সেই প্রশ্ন রয়েই গেল, আগামী দিন এ ধরনের দুর্যোগ মোকাবেলায় কতটা তৈরি থাকতে পারবো আমরা। আমাদের আজকের দুজন যে বিশেষজ্ঞ ছিলেন যারা বিভিন্ন রকম প্রপোজাল দিলেন, সেগুলো কি অবশ্যই যারা আছেন এই মুহূর্তে শোনার মতো, ওনারা কি শুনবেন? শুনে কি আগামী দিনে রাজ্যবাসীকে, শহরবাসীকে, নগরবাসীকে আর একটু ভালো থাকার সুযোগ করে দেবেন? তাহলে সেটা অবশ্যই সময় বলবে। বন্যার পাশাপাশি দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন এই মুহূর্তে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।